হ্যালো 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 চ্যাম্পসরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো তোমরা সকলে। এবং আমি তোমাদের রিয়া ম্যাম চলে এসেছি আজকে দ্য গ্রেট এস্কেপের লাস্ট পার্ট নিয়ে। অলরেডি কিন্তু তোমরা দুটো পার্ট নিশ্চয়ই দেখে নিয়েছো, এবং যদি কেউ থেকে থাকো যে দেখোনি সে কিন্তু অবশ্যই দেখে নিও। তো আজকে আমরা আমাদের এই টেক্সটটা কমপ্লিট করব, কিন্তু তার আগে আমি তোমাদের সকলকে আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। তাহলে চলো আজকে আমরা কি টপিক কভার করতে চলেছি একবার দেখে নিই। তাহলে যেমনটা আমি তোমাদের বললাম যে আজকে কিন্তু থাকবে আমাদের দ্য গ্রেট এস্কেপ টেক্সটের পার্ট 3। ওকে, তাহলে পার্ট 3 আজকে আমরা কমপ্লিট করব, এবং এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং কিন্তু আমি তোমাদের বলে দেব, এবং তোমাদের জন্য লেখাও থাকবে। এবং লাস্টে থাকবে তোমাদের জন্য কি, অলরেডি তোমরা জেনে গেছো, লাস্টে কিন্তু থাকতে হবে কিছু অবশ্যই এক্সারসাইজ। তাহলে সবাই রেডি তো আজকের ক্লাসের জন্য? চলো তাহলে আমরা আমাদের আজকের টেক্সট শুরু করে দিই। তাহলে অলরেডি এই আমরা পড়েছি, অনেকটা পড়ে নিয়েছি, এবং আমরা সবাই জানি যে এই যে দ্য গ্রেট এস্কেপ টেক্সটটা, এটা আমাদের সবার প্রিয় দেশনেতা নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে, যাকে নিয়ে ভাবলে আমরা সবসময় অনুপ্রাণিত হই, যে তার যে কারেজ, তার যে মহিমা এখনো একদম উজ্জ্বল, এবং শুধু এখনো নয়, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাহলে তার মতন দেশপ্রেম, আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, তুমি ভালোবাসো, আমি ভালোবাসি, কিন্তু কতজন এরকম ভাবে নিজেদের মানে সব কিছু ত্যাগ করে দিতে পারে, তাই না? তো চলো আমরা যত এরকম স্টোরি পড়বো, অ্যাকচুয়ালি এগুলো তো স্টোরি নয়, এগুলো ইতিহাস, যে ইতিহাস আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। এগুলো যত আমরা জানবো তত কিন্তু আমরা বুঝতে পারবো যে এই দেশ, এই যে স্বাধীনতা আজকে আমরা উপভোগ করছি, সেই স্বাধীনতার পিছনে কিন্তু ছিল অনেক ত্যাগ, অনেক লড়াই, অনেক কিন্তু রক্তের বলিদান, তাই না? তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই আমাদের টেক্সট। এবং আমরা অলরেডি জানি যে সুভাষচন্দ্র বসুকে কি করা হয়েছিল, তার বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছিল, এবং তার প্ল্যান হচ্ছে কি যে আমরা এখানে দেখবো সেই গৃহবন্দী অবস্থা থেকে কি তো সুভাষচন্দ্র বসু পালিয়ে যেতে চেয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য, এবং সেই স্বাধীন করার জন্য কিন্তু তাই কি করেছিলেন যে পুলিশদের চোখে একরকম ধুলো দিয়ে, আমরা অনেক মুভি সিন দেখি যেখানে পুলিশের চোখে ধুলো দিয়ে অনেক কিছু হয়, তো এখানেও একরকম পুলিশের চোখে ধুলো দেওয়া, কিন্তু সেই পুলিশের চোখে ধুলো দেওয়া আর এই পুলিশের চোখে ধুলো দেওয়ার মধ্যে অনেক পার্থক্য। এর মধ্যে রয়েছে, যেমন আমি তোমাদের আগেও বলেছি, এক মহান উদ্দেশ্য। তাহলে চলো আমরা শুরু করব। এবং সুভাষচন্দ্র বসুর এই পলায়নে সাহায্য করছেন কে? শিশির। Subhash and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed. এই যে এই টিপটোড কথাটা দেখছো, এটা মানে হচ্ছে পা টিপে টিপে হাঁটা, মানে একদম পা টিপে টিপে হাঁটা, মানে আমরা দেখবে এরকম করে হেঁটে চলি, তাই না? যখন মানে আমাদের পায়ের যাতে আওয়াজ না আসে, যাতে কেউ জেগে না যায়, তাই না? এইরকম ভাবে আমরা টিপটোড ভাবে চলি। নিশ্চয়ই তোমরাও করেছো, যে মা হয়তো বলেছে যে এখন দুপুরবেলা, এখন কোনো খেলা হবে না, এখন ঘুমোনো হবে, কিন্তু তোমার মন যে খেলার জন্য, তখন তুমি যে এই দেখেছো মা একটু শুয়ে পড়েছে, তখন তুমি একদম পা টিপে 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 হয়তো বাইরে চলে গেলে খেলতে। তাহলে টিপটোড মানে হচ্ছে পা টিপে টিপে হাঁটা। Subhash and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. তাহলে সুভাষচন্দ্র বসু, আমাদের নেতাজি এবং শিশির, তারা পা টিপে টিপে হেঁটে গেলেন, এবং তারা ইনার যে দেওয়ালটা ছিল, যে লম্বা যে দেওয়ালটা ছিল বাড়ির ভিতরকার, সেটা কি করলো, আঁকড়ে ধরে হাঁটলো। মানে কি, মনে করো এটা দেওয়াল, ঠিক আছে, তারা কি করলো, একদম আঁকড়ে ধরে ধরে একদম পা টিপে টিপে এরকম করে কিন্তু চললো, যাতে কিন্তু বাড়ির বাকি মেম্বার্সরাও যাতে জানতে না পারে যে সুভাষচন্দ্র বসু চলে যাচ্ছেন। এবং
পুলিশের থেকে এড়ানো ছিল আরো একটা বড় কারণ। এবার তোমাদের মনে হতে পারে যে কেন, বাড়ির লোক তো অলরেডি দুজন জানে, তাহলে বাকিরা জানলে কি সমস্যা হতো? অ্যাকচুয়ালি দেখো, বাকিরা জানলে কি সমস্যা হতো বলতে গেলে, যে এক সময় তাদেরকে যদি চার্জ করা হয়, তাই না, তাহলে সবাই যদি জানে, কেউ না কেউ যদি চাপে পড়ে বলে দেয়, তাহলে এই যে মানে এমনই স্যাক্রিফাইস এটা, যে চাইলেও বাড়ির লোককে বলে যাওয়া যায় না। তো এখানে রয়েছে মানে দেশের প্রতি কতটা দায়িত্ব, যে যেখানে কিন্তু কি হচ্ছে, ফ্যামিলির থেকেও কিন্তু লুকিয়ে রাখতে হচ্ছে, তাই না? তো সুভাষ এবং শিশির কি করলো, বাড়ির ভিতরের যে লম্বা দেওয়াল সেটাকে আঁকড়ে ধরে পা টিপে টিপে হেঁটে গেল কোনখানে পর্যন্ত, ব্যাক স্টেয়ার্স মানে ব্যাক মানে পিছন দিকের সিঁড়ি, বাড়ির পিছন দিকের সিঁড়ি পর্যন্ত এইভাবে চলে গেলেন টু দ্য কার, এবং যেখানে কি রয়েছে, গাড়ি রয়েছে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষচন্দ্র কিন্তু বসলেন গাড়ির পিছন দিকে। শিশির ড্রোভ দ্য কার, ড্রোভ মানে হচ্ছে চালনা করা, ড্রোভ মানে চালনা করা বা চালানো। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, শিশির ড্রোভ দ্য কার, সুভাষচন্দ্র বসু পিছনে বসলেন এবং শিশির কি হচ্ছে, গাড়িটা চালিয়ে যাবে। He started the engine and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. তাহলে যখন এই যে গাড়িতে বসলেন, তারপরে কি হলো, তারপরে হি স্টার্টেড দ্য ইঞ্জিন, শিশির ইঞ্জিন স্টার্ট করলো, অর্থাৎ গাড়ি চালানোর সময় ইঞ্জিনটাকে স্টার্ট করলো, অ্যান্ড ড্রোভ আউট, এবং গাড়ি চালিয়ে চলে গেল কোথা থেকে, ফ্রম 38/2 এলগিন রোড, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাড়ি সেখান থেকে। তাহলে তারা 38/2 এলগিন রোডের সেখান থেকে গাড়ি চালিয়ে চলে গেলেন, as he had done on so many past occasions, যেরকমটা তিনি আগে বেশ কয়েকবার কিন্তু করেছেন। at সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষচন্দ্রের এলগিন রোডের বাড়িতে, the light glowed in his bedroom, আলো তখনও গ্লো করছে, অর্থাৎ জল জল করছে, ইন হিজ বেডরুম, তার বেডরুম, তার শোবার ঘরে তখনও আলো জ্বলছে। এবং আগের যে ছবিটা তোমাদের এখানে রাখা ছিল, যে এটা কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্রের যে বাড়ির যে ঠিকানার কথা বলছি সেখান থেকে নেওয়া একটা ছবি, মানে সেই বাড়ির একটা ছবি। এবং এখন বলা হচ্ছে যে তারা তো বাড়ি থেকে চলে গেলেন, কিন্তু তার বেডরুমে তখনও আলো জ্বলছে। কেন আলো জ্বলছে? কারণ দেখবে যখনই আলো যতক্ষণ জ্বলে আমরা কি মনে করি, যে হ্যাঁ কেউ জেগে আছে, তাই না, আমরা শোবার সময় লাইট অফ করে দিই, রাইট? তাহলে লাইটটা অন করা ছিল এই ইমপ্রেশন দেওয়ার জন্য, এটা বোঝানোর জন্য যে বাইরে থেকে যারা দেখবে যাতে তারা বোঝে যে আচ্ছা সুভাষচন্দ্র জেগে আছে, অর্থাৎ এই ইমপ্রেশন দেওয়ার জন্য জেগে আছে বা তিনি বাড়িতে আছেন। এবং আমরা যখন দেখবে কোথাও যাই বেড়াতে তখন লাইট টাইট অফ করে রেখে যাই, তাই না, অর্থাৎ এই লাইট জ্বালিয়ে রাখা মানে কি, যে তিনি সেখানে আছেন। তাহলে এইটা বোঝানোর জন্য কিন্তু আলোটা জ্বালিয়ে রেখে তারা গিয়েছিলেন, অর্থাৎ ডেলিবারেটলি কিন্তু এই ইমপ্রেশনটা দেওয়ার জন্যই কিন্তু তারা লাইটটা অন করে রেখে গিয়েছিলেন, রাইট? In his bedroom to give the impression মানে যেটা তোমাদের বললাম ধারণা, that he was still there, তাহলে তিনি তখনও ওই বাড়িতেই আছেন, এই ধারণা দেওয়ার জন্য বাকিদেরকে কিন্তু আলোটা জেলে রেখে গেলেন। as ক্যালকাটা স্লেভ, তাহলে এখানে আমরা কলকাতা বলছি না কেন, কারণ দেখো এটা অনেক আগের, এই যে যখন ব্রিটিশরা ছিল তো তখন কি বলা হতো, ক্যালকাটা বলা হতো, রাইট? তাহলে অ্যাজ ক্যালকাটা স্লেভড, যখন কলকাতা ঘুমিয়েছিল, অর্থাৎ এমন একটা টাইম যখন সারা শহর, যে শহর কি হয় যে দিনের আলোতে মানে এত কিছু যেখানে ঘটনা ঘটে, নানান কিছু ঘটনা ঘটে, সেই শহর যখন ঘুমিয়ে আছে, আঙ্কেল অ্যান্ড নেফিউ, কাকা এবং ভাইপো
crossed Howrah Bridge and went beyond the city's precincts. Precincts মানে হচ্ছে সীমানা, বাউন্ডারি। সীমানা বা বাউন্ডারি। তাহলে যখন সবাই ঘুমিয়ে আছে, অর্থাৎ যখন সারা শহর ঘুমাচ্ছে, ঠিক তখন আঙ্কেল অ্যান্ড নেফিউ, কাকা এবং ভাইপো তখন হাওড়া ব্রিজ ক্রস করলো এবং শহরের সীমানা ছাড়িয়ে চলে গেলেন। তাহলে এইটুকু কিন্তু আমরা পড়লাম। এরপরে বলা হচ্ছে সুভাষ poured শিশির কফি ফ্রম আ থার্মোস। থার্মোস মানে হচ্ছে থার্মোফ্ল্যাক্স। দেখবে বাড়িতে ব্যবহার করা হয়, বা যখন আমরা ট্রেনে বা কোথাও যাই, ট্রাভেল করি, তখন ব্যবহার করি যে চা বা কফি এরকম নিয়ে যাই। তাহলে সুভাষ poured শিশির কফি ফ্রম আ থার্মোস। poured মানে হচ্ছে ঢেলে দেওয়া, ঢেলে দেওয়া। সুভাষচন্দ্র থার্মোফ্ল্যাক্স থেকে শিশিরের জন্য কিন্তু কফি ঢেলে দিলেন। They shared a few anxious moments together when the car engine faltered once. এইবার কি হলো, তারা বেশ কিছুক্ষণ উদ্বিগ্ন মুহূর্ত, এই অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন, এইগুলোর ওয়ার্ড মিনিং আমি তোমাদের জন্য লিখেও রেখেছি। তো অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন, মানে একটা চিন্তার, একটা দুশ্চিন্তার মুহূর্ত, যে এই যে তারা পালিয়ে যাচ্ছে, যে এত কিছু করে, সেই টাইমে গাড়ির ইঞ্জিনটা কি হয়েছিল, ফল্টার্ড, কাজ করছিল না একবার। ওয়ান্স মানে একবার, ফল্টার্ড মানে কাজ করছিল না। কাজ করছিল না। তাহলে এইরকম একটা মোমেন্টে যদি গাড়ির ইঞ্জিন কাজ না করে, তাহলে সেটা কতটা দুশ্চিন্তার মুহূর্ত, তাই না? তাহলে তারা কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু একসাথে কিছু এরকম উদ্বিগ্ন ভাবে কিন্তু মুহূর্ত কাটিয়েছিলেন, যখন গাড়ির ইঞ্জিন কাজ করছিল না। ইট স্টার্টেড এগেইন, কিন্তু এটা আবার কিন্তু কাজ করেছিল। স্টার্টেড এগেইন, আবার কিন্তু ইঞ্জিনটা চলা শুরু করেছিল। And Shishir dashed at high speed through the dark night. এবং এই যে তারা একটা চিন্তা আর দুশ্চিন্তার মুহূর্ত কাটালো, তারপরে যখন ইঞ্জিনটা কাজ করলো, তখন শিশির dashed at high speed, প্রচন্ড স্পিডে কিন্তু গাড়ি চালিয়ে চললেন থ্রু ডার্ক নাইট, সেই অন্ধকার রাত্রিতে। তখন কিন্তু শিশির প্রচন্ড স্পিডে গাড়ি চালিয়ে চলে গেলেন। At around 8:30 a.m. they arrived at Bareri near Dhanbad. সকাল 8:30টার সময় তারা ধানবাদের কাছে বারেরিতে কিন্তু পৌঁছলেন। প্রায় মোটামুটি 8:30টার সময় কিন্তু তারা ধানবাদের কাছে বারেরিতে কিন্তু চলে এলেন। তাহলে এইটুকুতে আমরা কি পড়লাম মাই ডিয়ার স্টুডেন্ট, যে প্ল্যান তারা করেছিলেন, সেই প্ল্যান এখন তারা মানে এখন যেটা তারা আগে পরিকল্পনা করেছিল সেটা এখন তারা করছে, সেটা আমরা জানলাম। যে তারা কিভাবে একদম পা টিপে টিপে ব্যাক স্টেয়ার্স দিয়ে গাড়িতে চলে এলো, এবং তারপর এলগিন রোডের বাড়ির থেকে গাড়ি চালিয়ে চলছেন। হাওড়া ব্রিজ ক্রস করে গেলেন যখন সারা কলকাতা ঘুমাচ্ছে, এবং তারপর তারা কিন্তু বেশ কিছুক্ষণ এর মাঝে উদ্বিগ্নের মুহূর্ত কাটিয়েছিল, যখন গাড়ির ইঞ্জিনটা একবার কাজ করা বন্ধ করে দিয়েছিল, বাট এটা আবার কাজ করেছিল, এবং তখন শিশির কিন্তু হাই স্পিডে কিন্তু গাড়িটা চালিয়ে, অর্থাৎ ছুটে চলে গেছিল একরকম আমরা বলতে পারি। এবং প্রায় সকাল 8:30টার সময় কিন্তু ধানবাদের কাছে বারেরিতে কিন্তু তারা চলে এলেন। এইবার আমরা বাকি পোর্শনটুকু দেখব। They put up at the house of Shishir's brother অশোক। এখানে এই যে শিশিরের ব্রাদার অশোক, এখান থেকে তোমাকে প্রশ্ন দেবে যে অশোক কে ছিলেন। ঠিক আছে, আমরা কিন্তু ইতিহাসের অশোকের কথা কিন্তু বলছি না। তাহলে অশোক কে ছিলেন, তখন তুমি ভাববে শিশির তো পড়েছি, এই অশোক তাহলে কি নেফিউ ছিল?
এরকম কিন্তু লিখে দিও না, ঠিক আছে? তাহলে অশোক কিন্তু কে ছিল? শিশিরের কিন্তু ব্রাদার ছিল, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রেখো। এবং তারা কোথায় এলো? তাহলে শিশিরের ব্রাদার অশোকের বাড়িতে কিন্তু তারা চলে এলেন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ, ডিসগাইজ মানে ছদ্মবেশ, ছদ্মবেশ। সুভাষ kept his disguise on as Muhammad Ziauddin and said, তাহলে সুভাষ কিন্তু শিশিরের এই যে ব্রাদারের বাড়িতে এসেও কিন্তু তার যে ছদ্মবেশ, সেই যে ব্ল্যাক ফেস টুপি, সেই যে ব্যাগি সালোয়ার, তাহলে সেই যে মোহাম্মদ জিয়াউদ্দিনের যে ছদ্মবেশ তিনি নিয়েছেন, সেই কলিং কার্ড নেওয়া মনে আছে তো? তাহলে সেই ছদ্মবেশেই কিন্তু রইলেন, তিনি কিন্তু তার আসল পরিচয় কিন্তু রিভিল করলেন না। কারণ দেখো এই জিনিসগুলো আমি বলেছি যে তারা কিন্তু এই যে তাদের ট্যাগগুলো কিন্তু প্রচন্ড, তাহলে তারা কিন্তু কতটা মানে গোপনীয়তার সঙ্গে রাখছে যাতে কোনো ভাবেই কিন্তু ব্রিটিশ সরকাররা জানতে পেরে না যায়। অর্থাৎ তাদের যে এই পরিকল্পনা সেটা কিন্তু সবার থেকে কিন্তু একরকম আড়াল করে রাখতে হচ্ছে, কারণ যদি যদি কোনোভাবে তারা জানতে পেরে যায়, তাহলে সেই কারণে কিন্তু সব সময় কিন্তু যে এই যে তারা লুকিয়ে কিন্তু রাখছে। বাট অ্যাজ আমি আগেও বলেছি, এই লুকিয়ে রাখার উদ্দেশ্য কিন্তু অনেক বড়। তাহলে সুভাষচন্দ্র কিন্তু মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশেই রইলেন and said, এবং বললেন he had come on insurance business and was given a room to rest during the day. এবং তিনি কেন এসেছেন? তিনি একটা বীমা সংক্রান্ত, ইন্স্যুরেন্স সংক্রান্ত কাজের জন্য এসেছি। দেখো অনেক সময় হয় না, আমাদের হয়তো কোনো আত্মীয় আমাদের বাড়ির কাছেই, মানে হয়তো দূরে থাকে, কাছাকাছি কোনো একটা কাজে এসছেন, দিয়ে তখন আমাদের বাড়িতেও ঘুরে যায়। এরকম হয় যে আত্মীয় হয়তো অন্য একটা কাজে এসছেন কাছাকাছি, তো সেই কাজের সূত্রে আমাদের বাড়ি দিয়েও ঘুরে গেল, এরকম হয়। তাহলে মোহাম্মদ জিয়াউদ্দিন কি বললেন? যে তিনি একটা বীমা সংক্রান্ত কাজের জন্য এসেছেন। এবং মোহাম্মদ জিয়াউদ্দিন যিনি আদতে আমাদের সুভাষচন্দ্র, তাহলে তিনি তার জন্য কিন্তু একটা কি দেওয়া হলো? তাকে রেস্ট করার জন্য কিন্তু একটা রুমও দেওয়া হলো। তাহলে এখানে মোহাম্মদ জিয়াউদ্দিন এবং সুভাষচন্দ্র কিন্তু একই পার্সন, এটা কিন্তু আবার কেউ গুলিয়ে ফেলো না। তোমাকে যদি প্রশ্ন দেয় যে মোহাম্মদ জিয়াউদ্দিন কে, তখন কিন্তু তোমাকে লিখতে হবে যে তিনি সুভাষচন্দ্র, এবং এটা তার ছদ্মবেশ ছিল, তিনি এইটা ছদ্মবেশ ধারণ করেছিলেন টু অ্যাভয়েড দ্য পুলিশ, রাইট? তাহলে এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে তাকে কিন্তু রেস্ট করার জন্য একটা রুমও দেয়া হলো। দে মেট মানে কি? মিটের পাস্ট ফর্ম, মিট মানে দেখা করা, তাহলে মেট মানে দেখা করেছিল। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যেবেলায় দেখা করলেন এবং কথাবার্তা বললেন। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং তাড়াতাড়ি কিন্তু রাতের খাবার খেয়ে নিলেন। আমরা আগেও কিন্তু দেখেছি যে রাতের খাবার কিন্তু যেদিন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা, সেদিনও কিন্তু রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলেন। তাহলে দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যেবেলায় দেখা করলেন, কথা বললেন এবং ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেললেন। মোহাম্মদ জিয়াউদ্দিন মানে কে মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে বলা হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন, এই মোহাম্মদ জিয়াউদ্দিন কে? আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে জানাও যে মোহাম্মদ জিয়াউদ্দিন কে এখানে। ফাস্ট একদম দ্রুততার সঙ্গে। মোহাম্মদ জিয়াউদ্দিন left alone for Gomo station which was some distance away মানে কিছুটা দূরে, তাহলে মোহাম্মদ জিয়াউদ্দিন অর্থাৎ আমাদের সুভাষচন্দ্র লেফট অ্যালোন ফর গোমো স্টেশন, গোমো স্টেশনের জন্য একাকী কিন্তু বেরিয়ে পড়লেন, যেটা কিছুটা দূরে ছিল। অর্থাৎ দেখো যে তাদের এই যে প্ল্যানটা, সেটা কতটা মানে সিক্রেসির সঙ্গে তারা মেইনটেইন করছে। তারা কিন্তু একসঙ্গে যায়নি, শিশির এবং সুভাষ অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিন তারা কিন্তু একসঙ্গে বেরোয়নি।
তাহলে মোহাম্মদ জিয়াউদ্দিন কিন্তু একা, অ্যালোন, এখানে এই একা কথাটার প্রতি ফোকাস করবে, যে একা কিন্তু তিনি গোমো স্টেশনের জন্য বেরিয়ে পড়লেন, যেটা ছিল কিছুটা দূরে। তাহলে সেটা কি ছিল? এখান থেকে তোমাকে প্রশ্ন দেবে, অনেক দূরে ছিল, কাছে ছিল, কিছুটা দূরে ছিল, এইরকম ভাবে কিন্তু তোমাকে প্রশ্ন দেবে। তো মনে রাখবে কিছুটা দূরে ছিল, সাম ডিস্টেন্স অ্যাওয়ে। ওকে, he wanted to catch the Delhi Kalka mail from there, এবং তিনি কি ধরতে চেয়েছিলেন? তিনি দিল্লি কালকা মেল কিন্তু সেখান থেকে ধরতে চেয়েছিলেন। প্রশ্ন দেবে তিনি কোন ট্রেন ধরতে চেয়েছিলেন? দিল্লি কালকা মেল, এইটার নাম কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে মনে রেখো। এবং এখানে এই যে একটা যে ওয়ান্ডারের গাড়ির কথা আমরা দেখেছি, সেই গাড়ি রাখা হয়েছে, এবং নেতাজি সুভাষচন্দ্রের যে এসকেপ, যে পালানো, সেইটা সম্পর্কে একটা মানে শর্টলি প্রিসাইজ ওয়েতে একটা ইমেজ কিন্তু এখানে পুট করা হয়েছে তোমাদের জন্য। তাহলে এইটুকুতে আমরা কি জানলাম, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে মাই ডিয়ার স্টুডেন্ট? ফার্স্ট, এই স্লাইডটার যদি কথা বলি, শুধুমাত্র এই পেজটার যদি কথা বলি, তাহলে আমি বলবো যে যে মোহাম্মদ জিয়াউদ্দিন কোন স্টেশনের জন্য যাত্রা করেছিলেন? গোমো স্টেশনের জন্য। তিনি কিন্তু একা যাত্রা করেছিলেন, এটা খেয়াল রাখবে। এখান থেকে ট্রু ফলসে কিন্তু তোমাকে প্রশ্ন দিতে বললো, ধরো বললো উইথ মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট ফর গোমো স্টেশন, এটা অ্যালোন দিয়ে যদি দেয় তাহলে ট্রু হবে। যদি বলে যে শিশিরের সঙ্গে গেছিল, ঠিক আছে, যে একসাথে তারা বেরোলো, সেটা কিন্তু নয়, তারা আদতে কিন্তু তারা একসাথেই যাবে, কিন্তু তারা যখন সুভাষচন্দ্র বেরোলো তখন কিন্তু একাই বেরিয়েছিলেন। এবং বললাম যে কিছুটা দূরে, কাছে, অনেক দূরে, এইরকম ভাবে প্রশ্ন দেবে। সো ফার্স্ট থিং, যে কোন স্টেশনের জন্য যাত্রা করেছিলেন, কোন মেল ধরার জন্য যাত্রা করেছিলেন, এই দিল্লি কালকা মেল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দিল্লি কালকা মেল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে গোমো স্টেশন, এই দুটো জিনিস এখান থেকে খুব খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট, আ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে কিছুটা দূরে, অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিন তো বেরিয়ে পড়লেন, বাড়ি থেকে কিছুটা দূরে শিশির picked him up in his wanderer and drove towards the railway station। যেমনটা বলেছিলাম যে বেরোনোর সময় কিন্তু নেতাজি একাই বেরিয়েছিলেন, কিন্তু শিশিরও কিন্তু গোমো স্টেশনে যাবে। তাহলে বাড়ির থেকে কিছুটা দূরে শিশির কিন্তু অপেক্ষা করছিল গাড়ি নিয়ে, এবং কি করলো, তাকে পিক করলো, তাকে নিল, তার গাড়িতে বসলো এবং তারা কিন্তু ড্রোভ, এগেইন মানে ড্রোভ মানে চালানো, তাহলে গাড়ি চালিয়ে কিন্তু চলে গেল রেলওয়ে স্টেশনের দিকে, টুয়ার্ডস দিকে। তাহলে বাড়ির থেকে কিছুটা দূরে শিশির নেতাজিকে কিন্তু তার গাড়িতে তুললেন এবং গাড়ি চালিয়ে রেলওয়ে স্টেশনের দিকে চলে গেলেন। এবং এই যে সেই গোমো স্টেশন, যেটা আর একটা ছবি, এখনকার ছবি, এটা তোমাদের জন্য রাখা হয়েছে। ওকে, দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট। মুনলিট মানে চন্দ্রালোকিত, চাঁদের আলো রয়েছে সেই রাতে। তাহলে দে রিচড গোমো স্টেশন, যে তারা যখন গোমো স্টেশনে পৌঁছালো তখন কিন্তু চাঁদের আলো রয়েছে, অর্থাৎ সেই রাতটা ছিল কিন্তু চাঁদের আলোতে পূর্ণ, চন্দ্রালোকিত রাতে তারা কিন্তু গোমো স্টেশনে পৌঁছে গেল। অর্থাৎ দেখো এখানে ন্যাচারাল বিউটি, প্রকৃতির বিউটিও কিন্তু রয়েছে, কিন্তু সেই প্রকৃতির সৌন্দর্যের মাঝেও কিন্তু চলে যেতে হচ্ছে, যে সব কিছুকে ত্যাগ করে কিন্তু চলে যেতে হচ্ছে এক মহৎ উদ্দেশ্যে। অর্থাৎ সেই সময়ে এই যে বিউটি, এই যে নেচার, সেইটাকে উপভোগ করার কিন্তু সময় বা অবসর নেই, তখন কিন্তু কি দায়িত্ব অনেক বেশি। তাই সেই চাঁদের আলো, যে চাঁদের আলো দেখলে আমরা রোমান্টিসাইজ করি, যে আমাদের বেশ ভালো লাগে, অনেক কিছু ভাবি, তাহলে সেই সুন্দর রাতে কিন্তু কি করলেন, যে তিনি কিন্তু পৌঁছে গেলেন গোমো স্টেশনে। আর স্লিপি পর্টার, স্লিপি মানে ঘুমন্ত, তাহলে একটা স্লিপি পর্টার, যে মানে ঘুমোচ্ছে এরকম, ঠিক আছে, পর্টার মানে কুলি।
A sleepy porter collected their luggage. Luggage মানে ব্যাগপত্র, luggage মানে ব্যাগপত্র। তাহলে একজন ঘুমন্ত পর্টার, ঘুমন্ত কুলি কি করলেন, যে ঘুমাচ্ছে সে বললো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরকম নিল, ঠিক আছে, মানে যার ঘুম ভালো করে কাটেনি ঘুমোচ্ছিল। তাহলে একজন স্লিপি পর্টার কিন্তু তার কি করলো, যে ব্যাগপত্র লাগেজ যা ছিল সেগুলো বহন করলো। আই অ্যাম অফ ইউ গো ব্যাক, এই যে লাইনটা এটা কিন্তু কে বললেন, সুভাষ চন্দ্র বললেন। আই অ্যাম অফ ইউ গো ব্যাক, ঠিক আছে, অফ ইউ নয়, আই অ্যাম অফ ইউ গো ব্যাক এরকম করে বলছে। মানে কি, যে আমি চললাম তুমিও চলে যাও। সুভাষ সেইড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, পার্টিং ওয়ার্ডস মানে যেটা আমরা কখনো কাউকে বিদায় জানানোর সময় বলি, আমরা বলি না, আচ্ছা কেউ ধরো চলে যাচ্ছে, বাড়িতে আত্মীয় এসেছিল দেখবে তখন আমরা বলি, বা বন্ধু এসেছিল আমরা বলি আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে, এইরকম আমরা বলি। তাহলে পার্টিং ওয়ার্ডস মানে বিদায় সূচক বাক্য, যখন কাউকে আমাদের বাই বলার টাইম হয় তখন আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে পার্টিং ওয়ার্ডস, বিদায় সূচক বাক্য, বিদায় সূচক বাক্য। অর্থাৎ কি, সহজে যদি বলি যে বাই বলার সময়, কাউকে বিদায় জানানোর সময়, বাই জানানোর সময় আমরা যেটা বলি সেটাই হচ্ছে কি পার্টিং ওয়ার্ডস। তাহলে আই অ্যাম অফ ইউ গো ব্যাক, এটা কে বলেছিলেন, এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন। কাকে বলেছিলেন, শিশিরকে বলেছিলেন। কি বলেছিলেন, যে আমরা বলি না আচ্ছা ঠিক আছে তুমি ফিরে যাও আমিও চললাম, সেই রকমই বললেন কিন্তু, যে আমি চললাম তুমি ফিরে যাও। Shishir watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. এই গেইট কথার মানে হচ্ছে হাঁটার ভঙ্গিমা। গেইট কথার মানে হচ্ছে হাঁটার ভঙ্গিমা। শিশির ওয়াচড হিম, তাহলে এই যে পার্টিং ওয়ার্ডস বলে দিল, বাই বাই বলার সময় চলে এসছে, শিশির কিন্তু তাকে দেখছিলেন। শিশির ওয়াচড হিম মাউন্ট অন দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির তাকে দেখলেন যে তিনি কিন্তু ওভারব্রিজে, রেলের যে ওভারব্রিজ তাতে উঠে যাচ্ছেন। মাউন্ট মানে কিন্তু কি, ওঠা, ওঠা। তাহলে শিশির তাকে দেখলেন রেলওয়ে ওভারব্রিজে উঠতে, অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেইট, এবং তাকে কিন্তু হেঁটে যেতে দেখলেন তার স্বাভাবিক, ইউজুয়াল স্বাভাবিক, ম্যাজেস্টিক মানে একটা রাজকীয় গেইট, হাঁটার ভঙ্গিমা। অর্থাৎ এই রাজকীয় হাঁটার ভঙ্গিমা মানে কি, যে খুব বড় লোক দিয়ে হাঁটছে এমন ভাবে দেখে বোঝা যাচ্ছে বড় লোক না। এই ম্যাজেস্টিক গেইট মানে যে তার মধ্যে যে কারেজ, সেই যে সাহস, সেই যে একটা ব্রেভারি, সেটা কিন্তু তার হাঁটার মধ্যেও প্রকাশ পায়। অর্থাৎ তিনি যখন হেঁটে যাচ্ছেন তখনও যেন তার সেই হাঁটার মধ্যে কি রয়েছে, স্বাভাবিকভাবেই তার যে সাহসিকতা, তার যে উদ্যম, তার যে প্রাণশক্তি, সেটা যেন বোঝা যায়। তো সেটাকেই তুলনা করা হয়েছে রাজকীয় হাঁটার ভঙ্গিমা বলা হচ্ছে। এবং ইউজুয়াল মানে স্বাভাবিক, অর্থাৎ তিনি শুধু আজ নয়, তিনি কিন্তু এরকম ভাবেই হাঁটেন। অর্থাৎ যার হাঁটা দেখলেও কিন্তু একটা দৃঢ় ভাব আমাদের মনের মধ্যে চলে আসে। তাহলে শিশির কিন্তু দেখলো যে তিনি ওভারব্রিজে উঠলেন এবং সেখান থেকে তার রাজকীয় হাঁটার ভঙ্গিমায় হেঁটে চলে যাচ্ছেন। He disappeared মানে অদৃশ্য হয়ে যাওয়া, into the darkness towards the platform on the opposite side মানে বিপরীত দিকে। তিনি অদৃশ্য হয়ে গেলেন। এবার অদৃশ্য হয়ে যাওয়া মানে কি, বুম ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাওয়া
না, অর্থাৎ এই যে অপোজিট, এই প্ল্যাটফর্মের অপোজিট সাইডে যে অন্ধকার, যে ডার্কনেস রয়েছে, তাহলে অন্ধকারে যখন আমরা, যতক্ষণ আলো থাকে আমরা ততক্ষণ পর্যন্ত দেখতে পাই। মনে করো দাঁড়িয়ে আছি, আমি কাউকে বাই বলছি, তাহলে যতক্ষণ আলো রয়েছে ততক্ষণ আমি তাকে অল্প কিছুটা হলেও দেখতে পাবো, কিন্তু যদি সে অন্ধকারে চলে যায় তাহলে তাকে তো আমি আর দেখতে পাবো না। তো এটাকেই বলা হচ্ছে ডিসঅ্যাপিয়ার। তাহলে হি ডিসঅ্যাপিয়ার্ড, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু অদৃশ্য হয়ে গেলেন অপোজিট প্ল্যাটফর্মের অপোজিট সাইডের যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারে, অর্থাৎ আর কিন্তু তাকে দেখা গেল না। দ্য দিল্লি কালকা মেইল রিলিজ স্টিম, স্টিম মানে ধোঁয়া, আগেকার দিনে ট্রেনগুলো ধোঁয়া ছাড়তো, তাহলে এই যে দিল্লি কালকা মেল যে ট্রেনে করে সুভাষচন্দ্র যাবেন, তাহলে সেই ট্রেনটা কিন্তু কি এবার ধোঁয়া ছাড়লো, অর্থাৎ ট্রেনটা কিন্তু চলা শুরু করলো। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস, হুইলস মানে হচ্ছে চাকা, হুইলস মানে চাকা, রিদমিক মানে ছন্দময়, যার একটা ছন্দ আছে, ক্লাটার্ড মানে যে যে চাকার যে একটা আওয়াজ, ঘর 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 ঘর, মানে একটা ছন্দের মতন হচ্ছে, ঘর 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 ঘর, দেখবে চাকা যখন চলে একটা আওয়াজ হয়, ঠিক আছে, তো সেই যে আওয়াজটাকে কিন্তু বলা হচ্ছে। তাহলে শিশির শুনতে পেল, তাহলে প্রথমে যে ধোঁয়া ছাড়লো সেটা কিন্তু দেখতে পেলো, তারপর কি যে ওই যে ট্রেনটা যে এবার চলা শুরু করলো, যে চাকার যে একটা ঘর 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 আওয়াজ, সেটা কিন্তু শুনতে পাওয়া গেল। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং শিশির দেখলেন যে ট্রেনের আলোটা মুভিং অ্যাওয়ে, চলে চলে যাচ্ছে, অর্থাৎ সরে যাচ্ছে। তো এখানেই কিন্তু আমাদের স্টোরি এন্ড হলো, অর্থাৎ আমাদের টেক্সটটা এন্ড হলো। তাহলে লাস্ট পার্টটুকু তোমাদের আবারও একটুখানি বলে দিই। তাহলে চলে এসেছে তারা স্টেশনে, দিল্লি কালকা মেল ধরবেন নেতাজি সুভাষচন্দ্র। তাহলে তারা, সুভাষচন্দ্র বসু তাকে বিদায় সূচক বাক্য জানালেন, পার্টিং ওয়ার্ডস জানালেন, আমি চললাম, তুমি ফিরে যাও। শিশির কিন্তু তাকে দেখছিলেন, যতক্ষণ দেখতে পেল দেখলেন, এবং দেখলেন যে তিনি কিন্তু তার যে রাজকীয় ভঙ্গিমা সেই ভঙ্গিমায় হেঁটে গেলেন, এবং তারপর প্ল্যাটফর্মের অপোজিট সাইডের অন্ধকারে তিনি অদৃশ্য হয়ে গেলেন, অর্থাৎ আর দেখতে পাওয়া গেল না। বাট ট্রেনটা কিন্তু যেই ধোঁয়া ছাড়লো, সেটা কিন্তু ট্রেনটা ধোঁয়া ছাড়লো, এবং তারপর যে ট্রেনটা যে চলা শুরু করলো, যে চাকার যে একটা রিদমিক, একটা ছন্দময় ঘরঘর ঘরঘর আওয়াজ, সেটা কিন্তু শুনতে পাওয়া গেল, এবং ট্রেনটা কিন্তু ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, অর্থাৎ ট্রেনটা কিন্তু চলা শুরু করলো এবং চলে গেল। এখানেই কিন্তু আমাদের এই টেক্সটটা শেষ হলো। অর্থাৎ এই যে নামটা দ্য গ্রেট এস্কেপ, আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম যে এই পালানো কোনো স্কুল পালানো নয়, এস্কেপ মানে তো পালিয়ে যাওয়া, বাট দ্য গ্রেট এস্কেপ সেই মহান মহান পালানো। তাহলে এই যে আমাদের ইতিহাসের এই যে একটা তথ্য, যে আমাদের সবার প্রিয় দেশ নেতা নেতাজি কিভাবে পুলিশকে এড়িয়ে, কিভাবে দেশকে স্বাধীন করার জন্য এমনকি বাড়ির লোকেদেরকেও না জানিয়ে একরকম তাদের কাছ থেকেও আড়াল করে তিনি চলে গেলেন, তাই না? অনেক সময় বাড়ির লোককে আমরা যদি বলি, তারা আমাদের অনেক জায়গাতেই যেতে দিতে চায় না, তাই না? এটাও একটা রিজন। তাহলে বাড়ির লোকদেরকেও কিন্তু জানালেন না, ততটা কিন্তু সিক্রেসি মেইনটেইন করলেন। শুধুমাত্র দেশ স্বাধীন যতটা সহজে আমরা বলি, ততটা সহজ কিন্তু ছিল না, অর্থাৎ তার জন্য কিন্তু অনেক অনেক স্যাক্রিফাইস ছিল। শুধু আমাদের নেতাজি নয়, আমাদের সমস্ত দেশ নেতা, স্বাধীনতা সংগ্রামীর কথা বলবো। তো এটাই ছিল আমাদের আজকের টেক্সট। আই হোপ এই টেক্সটটা তোমাদের খুব ভালো লেগেছে, ইতিহাসটা জানতে পেরে তোমাদের খুব ভালো লেগেছে, যে নেতাজির এই যে আদর্শ, সেই আদর্শ কিছুটা হলেও তোমাকে অনুপ্রাণিত করেছে। আমি জানি তোমরা খুব ছোট্ট এখনো, বাট আমি যেরকম আগেও বলেছিলাম যে তোমরা যতই ছোট হও না কেন, আমার বিশ্বাস যে তোমাদের মধ্যেও কিন্তু সেই দেশপ্রেমটা আছে, তোমরাও দেশকে খুব খুব ভালোবাসো, এইটুকু বিশ্বাস আমার আছে। তাহলে আজকে আমাদের টেক্সট এখানে শেষ হলো। এখানে আমি তোমাদের জন্য রেখেছি সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং, যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং তোমাদের একদম ধরে ধরে করিয়ে দেব, আমি লিখিয়েও দিলাম পড়ানোর সময়, এবং তার পাশাপাশি কিন্তু এখানে সমস্ত ওয়ার্ড মিনিং তোমাদের জন্য রেখেছি।
এবং এইগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে। এই যে দেখো মাউন্ট, ম্যাজেস্টিক, গেট, রিদেমিক, ক্লাটার, এই সমস্ত ওয়ার্ড মানে যেখানে তোমার মানে বুঝতে প্রবলেম হবে সেই সমস্ত ওয়ার্ড কিন্তু এখানে আমি তোমাদের জন্য রেখেছি। তাহলে এইবার কি টেক্সট তো আমাদের শেষ হয়ে গেল, এইবার কিসের পালা? এইবার একটুখানি তো এক্সারসাইজ তো করতে হবে। চলো একটু এক্সারসাইজ করব, আর থাকবে তোমাদের জন্য একটু হোমওয়ার্ক। তো এখানে কি বলা হচ্ছে, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমি সবসময় তোমাদের বলবো, এই যে তোমাদের সঙ্গে আমার একটা জার্নি শুরু হলো, তো আমি কিন্তু সবসময় বলবো যে এই যে তোমরা ছক দেখতে পেয়েছো, দিয়েই এখানে ওয়াই আর ওয়ার্ড দেখে উত্তর করা শুরু করবে না। আগে উপরে কি বলা হয়েছে সেটা তুমি যতই কনফিডেন্ট হও, তুমি জানো যে এটাই বলেছে, তা সত্ত্বেও একবার পড়ে নেবে, তারপর অ্যান্সার করবে। সুভাষ অ্যান্ড শিশির টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স। সুভাষ এবং শিশির পা টিপে টিপে পিছনের সিঁড়ির দিকে চলে গেল। ওয়াই, কেন? ওয়াই মানে কেন? কেন চলে গেছিল এরকম করে? কারণ সবাই আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে, আমি কিন্তু অবশ্যই কিন্তু দেখব, সবাই কিন্তু আমাকে জানাবে। ওয়াই? দে wanted to keep their plan secret. তারা তাদের যে পরিকল্পনাটা সেটাকে গোপন রাখতে চেয়েছিল, রাইট? প্ল্যান সিক্রেট ফ্রম other family members, other family members। এবং শুধু এইটাই রিজন ছিল না, তারা কিন্তু পুলিশের চোখেও ধুলো দিতে চেয়েছিল, অর্থাৎ পুলিশকে এড়িয়ে যেতে চেয়েছিল। অ্যান্ড টু অ্যাভয়েড they wanted to keep their plan secret from other family members and to avoid police। তাহলে কি হলো যে তারা এইরকম পা টিপে টিপে ব্যাক স্টেয়ার্সে চলে গেছিলেন, কারণ তারা কিন্তু পরিবারের অন্যান্য লোকদের থেকেও এটাকে গোপন রাখতে চেয়েছিলেন। যদিও দুজন জানতো, কোন দুজন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, একদম কোন দুজন, শিশির ছাড়াও আর কে কে জানতো সুভাষের এই যে পালানোর ব্যাপারে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং তারা কিন্তু পুলিশের কাছ থেকেও এটা অ্যাভয়েড করতে চেয়েছিল। নেক্সট প্রশ্ন, দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম। সুভাষ চন্দ্রের বেডরুমে আলো কিন্তু গ্লো করছিল, অর্থাৎ জল জল করছিল। কেন? ওয়াই? কেন জল জল করছিল? আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট 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 কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাও যে কি হবে আমাদের অ্যান্সার। ফাস্ট ফাস্ট ফাস্ট, একদম অত্যন্ত দ্রুততার সঙ্গে। টু give the impression that he was still there। তিনি তখনও সেখানে আছেন, বেডরুমেই আছেন, এই ধারণা দেওয়ার জন্য কিন্তু আলোটা জ্বালানো ছিল। টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। এর পরেরটা বলছে দ্য কার ইঞ্জিন ফল্টার্ড, যে গাড়ির যে ইঞ্জিনটা সেটা কাজ করছিল না। এটার জন্য কি হয়েছিল? এখানে ওয়াই, কেন, অর্থাৎ কারণটা এখানে দিয়ে দিয়েছে, এর ফলে কি হয়েছিল সেটা তোমাকে দিতে হবে। এর ফলে কি হয়েছিল? সুভাষ অ্যান্ড শিশির, সুভাষ অ্যান্ড শিশির shared some anxious moments
টুগেদার। অর্থাৎ সুভাষ এবং শিশির তারা একসাথে টুগেদার একসাথে কিন্তু বেশ কিছু উদ্বিগ্ন মুহূর্ত কাটিয়েছিল, উদ্বিগ্ন মুহূর্ত, অর্থাৎ যখন তারা চিন্তায় পড়ে গেছিল এখন কি হবে, এখন কি হবে, এইরকম একটা মুহূর্ত কিন্তু তারা কাটিয়েছিল। সুভাষ অ্যান্ড শিশির শেয়ার্ড সাম অ্যাংশিয়াস মোমেন্টস টুগেদার। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে? সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল। সুভাষ দিল্লি কালকা মেলটা ধরতে চেয়েছিলেন, এটার জন্য কি করেছিলেন? হি লেফট, তিনি কিন্তু গোমো স্টেশনের জন্য বেরিয়ে গেছিলেন। হি লেফট ফর, he left for Gomo station, তিনি কিন্তু ছদ্মবেশে আর কি গোমো স্টেশনের জন্য বেরিয়ে পড়েছিলেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হলো এখান থেকে উত্তর, এগুলো অবশ্যই দেখে নিও। এবং আজকে সামারি সেকশনে যদি আসি তাহলে বলবো আজকে আমাদের এই যে দ্য গ্রেট এস্কেপ, দ্য গ্রেট এস্কেপ এই টেক্সটটা আমরা পুরোপুরি কমপ্লিটলি পড়ে ফেললাম এবং এখান থেকে শুধুমাত্র আমরা ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এই তিনটেরই একরকম, কিন্তু অল্প অল্প করে তোমাদেরকে সামারি ভাবেও বলে দিলাম যাতে তোমাদের পুরো ঘটনাটা, ইনসিডেন্টটা ভালো করে মনে থাকে। সো এইবার চলে আসছি হোমওয়ার্ক পার্টে। এই প্রশ্নগুলো থাকবে তোমাদের হোমওয়ার্ক, সবাই অবশ্যই ট্রাই করবে। ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড? এলগিন রোড থেকে কোন কোন দিকে, ইন হুইচ ডিরেকশন কোন দিকে শিশির কিন্তু গাড়ি চালনা করেছিল? ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং দ্য এলগিন রোড? হু ওয়াজ অশোক? দেখো এই প্রশ্নটা তোমাদেরকে বলেছিলাম আমি যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। হু ওয়াজ অশোক অ্যান্ড হাউ ডিড হি হেল্প ইন সুভাষ এসকেপ? তিনি কিভাবে সাহায্য করেছিলেন? তার বাড়িতে থেকেছিলেন এবং রেস্ট করার জন্য কিন্তু রুমও দিয়েছিলেন। ডেসক্রাইব শিশির লাস্ট সাইট অফ সুভাষ। শিশির যে যে শেষ দৃশ্য, লাস্ট সাইট মানে শেষ যেটা তিনি দেখেছিলেন সুভাষের, অর্থাৎ এই যে তিনি রেলওয়ে ওভারব্রিজ বেরিয়ে চলে যাচ্ছেন, তার ম্যাজেস্টিক গেইটে হাঁটছেন, এটা কিন্তু লিখতে হবে। নেক্সট, ওয়াই ডিড শিশির পিক সুভাষ আপ ইন হিজ কার আ লিটল ফার্দার ফ্রম অশোকস হাউস? কেন অশোকের বাড়ির একটু দূর থেকে তাকে পিক করেছিলেন? তারা একসঙ্গে কিন্তু বেরিয়েছিল না, তারা কিন্তু সুভাষচন্দ্র একা বেরিয়েছিলেন এবং রাস্তার থেকে কিন্তু শিশির তাকে পিক আপ করেছিলেন। এটা কেন আমি তোমাদের কিন্তু আজকেই বলে দিয়েছি। চলো তাহলে এই অ্যান্সার গুলো থাকবে তোমাদের জন্য, কোশ্চেন গুলো থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। অ্যান্ড নাও কামস থ্যাংক ইউ পার্ট। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। আই হোপ এই যে দ্য গ্রেট এস্কেপের এই যে তিনটে পার্ট আমি তোমাদের ভেঙে 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 পড়ালাম, ঠিক আছে? যেহেতু একদম শুরু হচ্ছে, প্রথমেই তোমাদেরকে একদিনে আমি 2 বা 3টে ইউনিট দিতে চাইনি, যেহেতু তোমাদের সঙ্গে আমার এই জার্নিটা সবে শুরু হলো। তবে আস্তে আস্তে আমাদের ক্লাসের ডিউরেশন কিন্তু বাড়বে। আই হোপ এই যে দ্য গ্রেট এস্কেপ এইরকম একটা টেক্সট পড়ে নিশ্চয়ই তোমার খুব ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো কি নেক্সট চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর খুব 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 আনন্দে মজায় থাকো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ অ্যান্ড টাটা 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 টাটা।